গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো প্রত্যেকে? আশা করি ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো আজকে আমরা ইউটিউবের ক্লাস নাম্বার 2 নিয়ে চলে এসেছি। আগের দিন ক্লাস নাম্বার 1 হয়েছিল এবং আমার ক্লাস হয় সকাল 10টা থেকে, তোমরা নিশ্চয়ই জানো। এবং যারা জানো না তাদের জন্য একটু বলে দিই ক্লাস রুটিনটা। ক্লাস রুটিন যেমন তোমরা দেখতে পাচ্ছ, বিভিন্ন স্যারেদের বিভিন্ন সময়ে ক্লাস হচ্ছে এবং আমার ক্লাস হচ্ছে সকাল 10টা থেকে। এখানে আমরা মেনলি সায়েন্সের উপরে জিকে প্র্যাকটিস করব কম্পিটিটিভ এক্সামের জন্য, ঠিক আছে? এবং যারা টেলিগ্রাম চ্যানেলে এখনো যুক্ত হওনি তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। এটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে, তোমরা সেখানে ক্লিক করে যুক্ত হতে পারো লেটেস্ট তোমাদের যে নোটিফিকেশনগুলো রয়েছে সেই নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো চলো আমরা শুরু করছি আজকে আমাদের যে ক্লাসের টপিক মিক্সড সায়েন্স জিকে, সেটা আমরা তাহলে স্টার্ট করছি। ক্লিয়ার? আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে, বলো সূর্যের ভর পৃথিবীর তুলনায় আনুমানিক কত গুণ বেশি? আমরা জানি সূর্য হচ্ছে একটা নক্ষত্র যেটা পৃথিবীর তুলনায় অনেক বেশি ভারী। তো কত গুণ ভারী হতে পারে পৃথিবীর তুলনায় সূর্যের ভর, বলো দেখি। প্রায় 2 লক্ষ গুণ, 1,50,000, 3,30,000, 3,33,000। কত গুণ ভারী হতে পারে সূর্যের ভর পৃথিবীর থেকে, বা সূর্য পৃথিবীর থেকে কত গুণ বেশি ভারী, বলো দেখি। প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করবে, প্রত্যেকে। কোনটা হবে আমাদের সঠিক উত্তর? কোনটা হবে তাহলে বলো? তাহলে আমাদের সঠিক উত্তর যেটা, সেটা হচ্ছে সূর্যের ভর পৃথিবীর ভরের তুলনায় প্রায় 3,33,000 গুণ ভারী। কতটা ভারী? 3,33,000 গুণ। সূর্যের ভর যদি আমরা দেখি, তোমাদের মনে রাখতে হবে না ফিগারটা, তবু জাস্ট একটু বলার জন্য, 1.98 ইন্টু 10⁻30 কিলোগ্রাম, ঠিক আছে? আর সূর্যের ব্যাস কত? 3,90,000 কিলোমিটার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আজকে ফার্স্ট কোশ্চেন। আচ্ছা, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 হচ্ছে, বলো একটি 2 কেজি ভরের বস্তুকে 3 মিটার উচ্চতায় যদি তোলা হয় এবং জি যদি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তবে উক্ত বস্তুর বিভব শক্তি কত হবে? এই জাতীয় যে অঙ্ক, এগুলো কিন্তু তোমাদের যারা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু অবশ্যই এই জাতীয় অঙ্ক প্র্যাকটিস করতে হবে। গতিসূত্রের উপরে অঙ্ক প্র্যাকটিস করতে হবে, গতির সমীকরণের উপরে অঙ্ক কিন্তু প্র্যাকটিস করতে হবে। বিশেষ করে যারা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা, রেলওয়ের বিভিন্ন যে টেকনিক্যাল পরীক্ষাগুলো দিচ্ছ, টেকনিশিয়ান, এএলপি, এই পরীক্ষাগুলোর জন্য কিন্তু অঙ্কটা সহজ। 2 কেজি ভরের একটা বস্তু 3 মিটার উচ্চতায় তোলা হয়েছে, জি এর ভ্যালু হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে উক্ত বস্তুর বিভব শক্তি কত হবে? তো বিভব শক্তির আর একটা নাম কি, ফটাফট একটু আমরা একটু দেখে নিই। বিভব শক্তি, বিভব শক্তির আর একটা নাম হচ্ছে স্থিতিশক্তি। এবং তোমরা নিশ্চয়ই জানো স্থিতিশক্তিকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এম জি এইচ, ভর ইন্টু জি ইন্টু এইচ। এখন ভর কত? একটা বস্তুর ভর কত? একটা বস্তুর ভর হচ্ছে 2 কিলোগ্রাম ইন্টু জি এর ভ্যালু কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। জি এর ভ্যালু আমরা বসিয়ে দিয়েছি। আর এইচ কত উচ্চতায় তোলা হয়েছে? 3 মিটার উচ্চতায় তোলা হয়েছে, তাহলে 3 মিটার উচ্চতায় তোলা হয়েছে, তাই না? তাহলে এখানে কত হবে? 3 দুগুণে 6, 6 48 এর 8 হাতে থাকে 4, 6 9 54, 55 56 57 58, 58 গুণ ঠিক করছি, 2 ইন্টু 9.8 ইন্টু 3। আমার মনে হচ্ছে অঙ্ক হিসাবটা আমি ভুল করলাম নাকি এখানে ভুল আছে, দাঁড়াও আমি দেখে বলছি। আটান্ন দশমিক আট হচ্ছে, হ্যাঁ ঠিকই আছে, আমার হিসাব ঠিক আছে, আমার হিসাব ঠিকই আছে। তাহলে 58.8ই হচ্ছে। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কোনটা হয়ে যাচ্ছে? এখানে আমাদের সঠিক উত্তর 58.8। তো আমরা এটাকে একটু কাটছি,
এটা আমরা কেটে করছি 58.8 জুল। মেবি অঙ্কের অ্যান্সারগুলো তোলার সময় একটু ভুল হয়েছে, কিন্তু আমাদের বুঝতে হবে। এবং স্থিতির শক্তির একক কি? শক্তির একক সবসময় জুল এককে থাকবে। বোঝা গেছে? ক্লিয়ার? বিভব শক্তি হচ্ছে 58.8 জুল। তো এই অঙ্কগুলো ফর্মুলা যদি তোমরা একবার জানো, তাহলে তোমাদের খুব একটা প্রবলেম হওয়ার কথা নয়। ঠিক আছে, ফর্মুলাগুলো আমাদের কিন্তু জানতে হবে। পরের কোশ্চেন আমরা চলে আসছি, কোশ্চেন নাম্বার 3। সাধারণ বায়ুচাপ ভূপৃষ্ঠে কত পাস্কালের কাছাকাছি থাকে? আমরা সাধারণ বায়ুমণ্ডলের চাপ যেগুলো বলি, ঠিক আছে, বা আমরা এটাকে এরকম ভাষায় বলি যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। প্রমাণ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলতে আমরা কি বুঝি? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ মানে কত, তার ভ্যালুটা অ্যাকচুয়ালি কত থাকে বল দেখি। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ এর ভ্যালু বা মান কত থাকে? এখানে 4টে অপশন তোমাদের জন্য রয়েছে, বলো। এই ভ্যালুটা তোমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এই যে ভ্যালুটা, এটা তোমাদের কিন্তু একটু মনে রাখতে হবে। সঠিক উত্তর কোনটা হবে? এখানে আমাদের সঠিক উত্তর যেটা হবে 1.013 ইন্টু 10⁵ পাস্কাল। ঠিক আছে, 10⁵ হবে। এইটা 10⁵টা মনে রাখবে। এটা অনেক সময় প্রায় ইকুয়ালস টু লেখা হয় 10⁵ পাস্কাল লেখা হয় প্রায়। ঠিক আছে, সমান সমান। তো সমুদ্রপৃষ্ঠের যে চাপ, তাকে আমরা বলি এক বায়ুমণ্ডল চাপ, বা এটাকে আমরা সংক্ষেপে বলি 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, বা এটাই তোমার কিন্তু 76 সেমি পারদ স্তম্ভের চাপ। 76 সেমি পারদস্তম্ভের চাপ বা 707 মিলিমিটার পারদস্তম্ভের চাপ। এবং তুমি যত ওপরের দিকে উঠবে, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে, এটা তো সমুদ্রপৃষ্ঠে, সমুদ্রপৃষ্ঠ থেকে যত পাহাড়ি অঞ্চলের দিকে তুমি যাবে, বায়ুর চাপ কিন্তু তত কমতে থাকবে। যত তুমি উপরে উঠবে, বায়ুর চাপ কি হবে? বায়ুর চাপ কিন্তু কমতে থাকবে, সেই অনুপাতে কমতে থাকবে। ওকে, কোশ্চেন নাম্বার 4 বলো, মানব দেহে ইনসুলিন উৎপন্নকারী অঙ্গ কোনটি? মানুষের দেহে ইনসুলিন উৎপন্নকারী অঙ্গ কোনটি? এটা করানো হয়েছে বা তোমরা জানো? সঠিক উত্তর হচ্ছে অগ্নাশয়। আমরা জানি ইনসুলিন হচ্ছে রক্তে শর্করার পরিমাণকে নিয়ন্ত্রণ করে। রক্তের শর্করা যদি হঠাৎ করে খুব বেশি বেড়ে যায়, সেই শর্করাকে কমানোর চেষ্টা করে, তাই না? রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করে। একটা অগ্নাশয়ের ল্যাঙ্গারহ্যান্স দ্বীপের বিটা কোষ থেকে তৈরি হয়। এটা একটু মনে রাখলেই হবে যে অগ্নাশয়ের বিটা কোষ থেকে ইনসুলিন তৈরি হয়, আর অগ্নাশয়ের আলফা কোষ থেকে গ্লুকাগন তৈরি হয়, যে কি করে রক্তে শর্করার মাত্রা বাড়ায়। আর ইনসুলিনের যদি ঘাটতি হয়, ইনসুলিনের যদি অভাব হয়, তাহলে ডায়াবেটিস মেলিটাস রোগ আমরা দেখতে পাই। ইনসুলিনের অভাবে আমরা কি রোগ দেখতে পাই? ডায়াবেটিস মেলিটাস। কোশ্চেন নাম্বার 5, সূর্যের বর্ণালীতে সব থেকে বেশি তীব্র আলোর রং কোনটি? অর্থাৎ সূর্যের বর্ণালীতে কোন রঙের আলোটা আমরা সব থেকে বেশি পরিমাণে পাই? বলো, সূর্যের আলোর বর্ণালীতে কোন তাপমাত্রায় কোন আলোটা আমরা বেশি পরিমাণে পাই?
সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে সূর্যের বর্ণালী থেকে যত আলোক রশ্মি আসে তাদের মধ্যে হলুদ রঙের আলো আমরা সব থেকে বেশি পরিমাণে পাই। ঠিক আছে, হলুদ বর্ণের আলো। কারণ সূর্যের তাপমাত্রা 5800 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের তাপমাত্রা মানে সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা, কিন্তু এটা, হ্যাঁ, সূর্যের পৃষ্ঠদেশের তাপমাত্রা 5800 ডিগ্রি সেলসিয়াস। একটা ফর্মুলা আছে যেটাকে বলা হয়, যেটা এরকম তোমার বলছে যে একটা বস্তুর পৃষ্ঠদেশের তাপমাত্রা যদি টি হয় এবং তার থেকে তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয়, তাহলে টি এবং ল্যামডার মধ্যে সম্পর্ক হচ্ছে এরকম ব্যস্ত সম্পর্ক। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে যে বস্তুর তাপমাত্রা যত বেশি তার থেকে নির্গত আলোর তরঙ্গ দৈর্ঘ্য তত কম হবে। ঠিক আছে, অর্থাৎ একটা ধরো ভীষণ গরম, তাহলে সেখান থেকে বেগুনি আলো বেরোবে, আর একটা ধরো কম গরম, কম, সেখান থেকে লাল আলো নির্গত হবে। ঠিক আছে, এখানেও লেখা রয়েছে দেখো, বস্তুর তাপমাত্রা যত বেশি হবে বিকিরণের শিকড় ধাপে সাধারণত ছোট তরঙ্গ দৈর্ঘ্যের দিকে আমরা পাবো। তো সূর্যের বর্ণালীতে অনেক রং থাকে, কিন্তু এদের মধ্যে সব থেকে বেশি থাকে কি? বেশি থাকে হলুদ। কারণ সূর্যের তাপমাত্রার উপরে ডিপেন্ড করছে এই সূর্যের তাপমাত্রা কি হলে সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলো কোনটা আমরা পাবো। একটা পাবো না, অনেকগুলো পাবো, কিন্তু তার মধ্যে সব থেকে বেশি পাবো আমরা হলুদ আলো। সূর্যের মধ্যে বাকিগুলোও কিন্তু থাকে, এমন নয় যে শুধুমাত্র হলুদ আলো থাকে, সমস্ত রঙই থাকে, কিন্তু আমরা দেখতে পাবো একটা পার্টিকুলার রং। ওকে, কোশ্চেন নাম্বার 6। 5 কেজি ভরের বস্তু 10 মিটার/সেকেন্ড বেগে চলছে, এর গতিশক্তি কত হবে? একটা 5 কিলোগ্রাম ভরের বস্তু 10 মিটার/সেকেন্ড বেগে চলছে, তার গতিশক্তি কত হবে? সহজ কোশ্চেন, বলো বলো বলো, কোনটা হবে সঠিক উত্তর? তো আমরা একটু দেখে নিই, গতিশক্তি, তাই না? কাইনেটিক এনার্জি মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। হাফ এম এর ভ্যালু কত? 5 কেজি। ভি স্কোয়ারের ভ্যালু কত? 10 স্কোয়ার। তার মানে 5 × 50, 5×5 = 25, 250 জুল হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, 250 জুল। হাফ এম ভি স্কোয়ার গতিশক্তি, তাহলে হাফ ইন্টু 5 × 10 মানে 100, 100কে 2 দিয়ে কাটলে হয় 50, 50 × 5 মানে 250। সো আমাদের অপশন সি এখানে হবে না, এখানে অপশন ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? অপশন ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার প্রত্যেকের কাছে? প্রত্যেকে বুঝতে পেরেছো অঙ্কটা? খুবই কিন্তু সহজ অঙ্ক, অঙ্কটা কিন্তু খুবই সহজ। ঠিক আছে, এবং এরকম অঙ্ক তোমাদের রেলওয়ে পরীক্ষায় আসবে। কোশ্চেন নাম্বার 7, বলো, ক্লোরোফিল কি জাতীয় পদার্থ? ক্লোরোফিল, ক্লোরোফিল কি ধরনের পদার্থ? বলো, ক্লোরোফিল কি ধরনের পদার্থ? সঠিক উত্তর হচ্ছে ক্লোরোফিল কিন্তু এক প্রকার রঞ্জক পদার্থ। রঞ্জক পদার্থ যেটা কি করে? আলোক শোষণকারী বা সূর্যের যে ফোটন কণা, সূর্যের ফোটন কণা শোষণকারী একটা অঙ্গাণু হচ্ছে ক্লোরোফিল। ক্লিয়ার? এটা কি করে? এটা লাল এবং নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্যকে শোষণ করে। ক্লোরোফিল কি করছে?
লাল এবং নীল এই দুটো তরঙ্গ দৈর্ঘ্যকে শোষণ করছে এবং কি করছে, সবুজ রঙকে প্রতিফলিত করে। ক্লোরোফিল সবুজ রঙকে প্রতিফলিত করে, তার জন্য আমরা ক্লোরোফিলকে সবুজ দেখি। আর তোমরা প্রত্যেকে জানো ক্লোরোফিলের মধ্যে একটা ম্যাগনেসিয়াম ধাতু থাকে। এই ম্যাগনেসিয়াম ধাতুটা ক্লোরোফিলের গঠনের জন্য খুব ইম্পর্টেন্ট। ম্যাগনেসিয়ামের অভাব যদি দেখা যায়, অর্থাৎ উদ্ভিদে যদি ম্যাগনেসিয়াম না থাকে, সেক্ষেত্রে কিন্তু ক্লোরোফিল থাকবে না, তাহলে গাছের পাতা কিন্তু হলুদ বর্ণ ধারণ করবে। ঠিক আছে, ইয়েলো কালার হয়ে যাবে, হলুদ রঙের হয়ে যাবে। ওকে, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 8। মানব দেহের সব থেকে কঠিন টিস্যু কোনটি, বা কঠিন অংশ মানুষের দেহে সব থেকে কঠিন জিনিস কোনটা, সব থেকে শক্ত? মানুষের দেহে সব থেকে কঠিন বা সব থেকে শক্ত অংশ কোনটি? এটা প্রত্যেকে জানা উচিত। এটা আমাদের সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে আমাদের দাঁতের যে এনামেল রয়েছে সেটা কিন্তু সব থেকে কঠিন অংশ, কারণ এর মধ্যে ম্যাক্সিমাম খনিজ পদার্থ থাকে। ঠিক আছে, এবং একটা ইম্পর্টেন্ট কঠিন যৌগ থাকে যার নাম হচ্ছে হাইড্রক্সি পাইরাইট। ঠিক আছে, এই যে কঠিন পদার্থ, এইটা হচ্ছে অত্যন্ত কঠিন একটা পদার্থ যেটা আমাদের দাঁতের 96% বেশি পরিমাণে থাকে, এবং এটা কি করছে, এটা কিন্তু সব থেকে কঠিন অংশ। বোঝা গেছে? ক্লিয়ার? বোঝা গেছে? সঠিক সহজ প্রশ্ন। নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 9। বলো, আলোর বেগ শূন্যস্থানে কত? এটা তোমরা প্রত্যেকে বলতে পারবে। আলোর বেগ শূন্যস্থানে কত হয়? দেখি কার কার মনে আছে। আলোর বেগ শূন্যস্থানে কত হয়, কার কার মনে আছে দেখি। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 3 × 10⁸ মিটার প্রতি সেকেন্ড। ঠিক আছে, এটাকে আমরা সি অক্ষর দিয়ে চিহ্নিত করি। এবং শূন্যস্থানে আলোর বেগ সব থেকে বেশি বেগ। শূন্যস্থানে আলোর থেকে বেশি বেগে কেউ যেতে পারে না, এটা ম্যাক্সিমাম ভেলোসিটি লিমিট বলা হয়। ম্যাক্সিমাম ভেলোসিটি লিমিট, সর্বোচ্চ বেগ। এর থেকে বেশি বেগ হতেই পারে না কোনো পদার্থের। ক্লিয়ার? পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। একটি গাড়ি 20 মিটার প্রতি সেকেন্ড বেগে চলতে শুরু করলো এবং 5 সেকেন্ড পরে তার বেগ হলো 30 মিটার প্রতি সেকেন্ড। গাড়ির ত্বরণ কত? এই জাতীয় অঙ্কগুলো করার জন্যে তোমাদের গতির সমীকরণগুলো জানতে হবে, যেগুলো আবারও বলছি, যারা রেলের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের মধ্যে যারা রেলওয়ে গ্রুপ ডি বা রেলওয়ে এনটিপিসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা বিশেষ করে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। এনটিপিসিতে অতটা গুরুত্বপূর্ণ না হলেও রেলওয়ে গ্রুপ ডিতে এবং টেকনিশিয়ানের বিভিন্ন পরীক্ষায় কিন্তু এগুলো ভীষণভাবে এই অঙ্কগুলো আসে। বুঝতে পেরেছো? এটাও তোমাদের এই জন্য করা প্রয়োজন। তো গাড়ির ত্বরণ কত হবে, এটা করার জন্য আমাদের গতিবেগের ফর্মুলা জানতে হবে। তো গতিবেগের একটা ফর্মুলা আমরা জানি, ভি সমান সমান ইউ প্লাস এটি। অন্তিম বেগ সমান সমান প্রাথমিক বেগ প্লাস ত্বরণ ইন্টু সময়। তাহলে অন্তিম বেগ হচ্ছে আমাদের 30 মিটার প্রতি সেকেন্ড, প্রাথমিক বেগ হচ্ছে 20 মিটার প্রতি সেকেন্ড, ত্বরণ এ, আর সময় হচ্ছে 5 সেকেন্ড। তাহলে এখান থেকে কত হচ্ছে, 30 মাইনাস 20 সমান সমান 5 ইন্টু এ, বা এখান থেকে আমরা আসছি এ সমান সমান 30 মাইনাস 20 মানে 10 ডিভাইডেড বাই 5 মানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের ভ্যালু কত এসছে? ত্বরণের ভ্যালু হচ্ছে 2 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। তো এই গতির ফর্মুলাটা আমাদের জানতে হবে, না জানলে কিন্তু আমরা অঙ্ক করতে পারবো না। এটা আমাদের জানতে হবে, না জানলে আমরা অঙ্ক করতে পারবো না। বুঝতে পেরেছো? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো
তোমাদের মধ্যে যারা রেলওয়ে পরীক্ষা বা এনটিপিসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, আচ্ছা 1 মিনিট, পরের কোশ্চেনটা আমি একটু বলে দিই তারপরে বলছি। 11 নম্বর কোশ্চেন বলো, সরি 11 নম্বর কোশ্চেন বলো, হিমোগ্লোবিন কি ধরনের পদার্থ? হিমোগ্লোবিন কি ধরনের পদার্থ? বলো, আগে বলো হিমোগ্লোবিনের কাজটা কি বলো। হিমোগ্লোবিন আমাদের শরীরে অক্সিজেন পরিবহন করে। হিমোগ্লোবিনের মধ্যে দুটো পদার্থ থাকে, একটা হচ্ছে হিমযুক্ত প্রোটিন আর একটা হচ্ছে গ্লোবিন, ঠিক আছে, গ্লোবিউল প্রোটিন, আর একটা হচ্ছে হিম মানে লোহা, লোহাযুক্ত একটা প্রোটিন, ঠিক আছে। তো হিমোগ্লোবিন আমাদের এক প্রকার কিন্তু প্রোটিন জাতীয় পদার্থ, যেটা আমাদের কোথায় থাকে, যেটা আমাদের লোহিত রক্তকণিকায় থাকে, ঠিক আছে। এটা অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড বহন করতে পারে। হিমোগ্লোবিনের মধ্যে লোহা থাকে, লোহা, ঠিক আছে। আর হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে আমাদের অ্যানিমিয়া রোগ হতে পারে, ঠিক আছে। ওকে, কোশ্চেন নাম্বার 12 বলো, নিউটনের আবিষ্কার কে করেন বা নিউটনের আবিষ্কর্তা কে? বলো, নিউটনের আবিষ্কর্তা কে? ম্যাক্স প্লাঙ্ক, আর্নেস্ট রাদারফোর্ড, জেমস চ্যাডউইক, নিলস বোর। কে নিউটন আবিষ্কার করেন? এই আবিষ্কার এবং আবিষ্কর্তা যেগুলো রয়েছে এগুলোও কিন্তু সমানভাবে ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষার জন্য, সমানভাবে ইম্পর্টেন্ট আবিষ্কার এবং আবিষ্কর্তা যারা রয়েছে, ঠিক আছে। ফর এক্সাম্পল এখানে তো আমাদের সঠিক উত্তর হবে জেমস চ্যাডউইক, তোমরা অনেকেই সঠিক উত্তর দেবে জানি। তো বলো তো ম্যাক্স প্লাঙ্ক কি আবিষ্কার করেছিলেন? আর্নেস্ট রাদারফোর্ড কি আবিষ্কার করেছিলেন? নিলস বোর কি আবিষ্কার করেছিলেন? বলো দেখি, বলতে পারবে? ম্যাক্স প্লাঙ্ক ফোটন কণার তত্ত্ব আবিষ্কার করেছিলেন, যে আলো হচ্ছে এক প্রকার ফোটন কণা, এটা তিনি প্রথম ব্যাখ্যা করেছিলেন। আর্নেস্ট রাদারফোর্ড সর্বপ্রথম প্রোটন আবিষ্কার করেছিলেন। নিলস বোর আধুনিক আধুনিক পরমাণুর গঠন আবিষ্কার করেছিলেন নিলস বোর, বোঝা গেছে। তো এখানে আমাদের প্রোটন নিউটন আবিষ্কার করা হয়েছে জেমস চ্যাডউইক, কত সালে না 1932 সালে তিনি করেছিলেন, ঠিক আছে। নিউটন কি? নিউটন হচ্ছে একটা আধানবিহীন কণা, যার কোনো আধান নেই এবং সব থেকে ভারী কণা এবং পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে থাকে। আধানবিহীন কণা, সব থেকে ভারী কণা এবং কোথায় থাকে? পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে থাকে, ঠিক আছে। তো যারা তোমাদের মধ্যে রেলওয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে রেলওয়ে পরীক্ষার কথাই আমি বলছি, তাদের জন্য রেলওয়ে ফাউন্ডেশন 2025 ব্যাচ লঞ্চ হয়েছে। যারা ভালোভাবে প্রিপারেশন নিতে চাও অবশ্যই ব্যাচে তোমরা জয়েন করো, ঠিক আছে। এখানে গ্রুপ ডি এবং এনটিপিসি উভয় এর জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে। এখানে তোমাদের সুবিধাটা কি? এখানে একদম গোড়া থেকে পরপর পরপর করানো হবে, যাতে যারা নূতন বা পুরনো এক্সপেরিয়েন্স বা যাদের এক্সপেরিয়েন্স নেই তাদের জন্য কাজে লাগবে, ঠিক আছে। প্রত্যেক দিন সোম থেকে শনিবার তোমরা ক্লাস পাবে, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ পাবে। লাইভ ক্লাস তোমরা করতে পারবে, যদি লাইভ ক্লাস করা কখনো সম্ভব না হয় ইন কেস, তাহলে তোমরা রেকর্ড ক্লাস দেখতে পাবে, ঠিক আছে। তো তোমরা এখানে কি কি পড়ানো হবে? জিকে, জিএ, জিএস মানে জেনারেল সায়েন্স, আমি জেনারেল সায়েন্সটা তোমাদের পড়াবো। এছাড়া ম্যাথ রিজনিং তো করানো হবেই, ঠিক আছে। থিওরি করানো হবে, এমসিকিউ করানো হবে এবং পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস রেলওয়ে পরীক্ষায় যে কোশ্চেনগুলো এসছে সেই কোশ্চেনগুলো তোমাদের প্র্যাকটিস করানো হবে, ঠিক আছে। ব্যাচের যে ভ্যালিডিটি তোমরা দেখতে পাচ্ছ 12 মাস ধরে তোমরা ক্লাস দেখতে পাবে, আর 6 মাস 5 মাস ধরে লাইভ ক্লাস চলবে, লাইভ ক্লাস চলবে 5 মাস ধরে, ঠিক আছে। তো তোমরা চেক আউট করতে পারো TWS অ্যাপ থেকে, অবশ্যই তোমরা এটা দেখতে পারো, ঠিক আছে। পরের কোশ্চেন আমরা চলে আসছি। নেক্সট কোশ্চেন কত ছিল এটা? 12। 13 নম্বর কোশ্চেন বলো,
কোন বলটি সব থেকে বেশি কাজ করতে পারবে? এখানে কে সব থেকে বেশি কাজ করতে পারবে? কার মধ্যে কাজ করার ক্ষমতা সব থেকে বেশি? বলো। কার মধ্যে কাজ করার ক্ষমতা সব থেকে বেশি? এখানে আমাদের সঠিক উত্তর কোনটা হবে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে কে সব থেকে, এখানে কি বলছে, বেশি কাজ করতে পারবে। এখন বেশি কাজ করতে পারা মানে কি? এটার জন্য আমাদের জানতে হবে একটা তথ্য, যে গতিশক্তি যার বেশি সে বেশি কাজ করবে। অর্থাৎ আমরা সংক্ষেপে লিখতে পারি গতিশক্তি সমান সমান কৃতকার্য। গতিশক্তি সমান সমান কৃতকার্য। এখন গতিশক্তি কত? কার কার গতিশক্তি সব থেকে বেশি? প্রথমটা দেখি, অপশন এ। অপশন এর গতিশক্তি দেখি, কাইনেটিক এনার্জি বা গতিশক্তি সমান সমান হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ ইন্টু এম কত? এম হচ্ছে 10 ইন্টু ভি স্কোয়ার। ভি মানে 2, 2 এর স্কোয়ার মানে 4। তাহলে এখানে কত হচ্ছে? 2 দুগুণি 4, 10 দুগুণি 20 জুল গতিশক্তি। তার মানে প্রথম বস্তুটা 20 জুল কৃতকার্য করতে পারবে। পরেরটা অপশন বি। অপশন বি এর কাইনেটিক এনার্জি কি বলছে? অপশন বি এর কাইনেটিক এনার্জি বলছে 5 কেজি ভরের বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে চলছে। তাহলে হাফ ইন্টু 5 ইন্টু 5 5 25। তাহলে কত হচ্ছে এখানে? তোমার 5 25 125, 125 ডিভাইডেড বাই 2 মানে 6 দুগুণি 12, 2 দুগুণি 4, 6 সামথিং এত জুল আসছে। ঠিক আছে, পরে দেখছি অপশন সিটা দেখি। অপশন সি হচ্ছে, অপশন সি এর কাইনেটিক এনার্জি কত? হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ ইন্টু অপশন সি এ ভর হচ্ছে 2 কেজি ইন্টু সি স্কোয়ার মানে 10 10 কে 100। তাহলে 50 কাটলো, 50 দুগুণি 100 জুল। ঠিক আছে, সি। ডি অপশনটা দেখি, ডি কি বলছে? ডি এর কাইনেটিক এনার্জিটা কত? ডি অপশনের কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। হাফ ইন্টু 1 ইন্টু ভি স্কোয়ার। ভি স্কোয়ার মানে হচ্ছে 20, 20 ইন্টু 20 মানে 400, তার মানে 200 জুল। তাহলে আমরা চারটে অপশন বিবেচনা করে কি দেখতে পাচ্ছি? চারটে অপশন বিবেচনা করে আমরা দেখতে পাচ্ছি সব থেকে বেশি গতিশক্তি হচ্ছে অপশন ডি এর রয়েছে, সব থেকে বেশি গতিশক্তি। তার মানে কাজ করার ক্ষমতা এরই বেশি হবে। যার বেশি গতিশক্তি তার কাজ করার ক্ষমতা বেশি, কারণ লাস্টেরটা 200 জুল, বাকিগুলো সব 100 জুল। 100 কম আছে, 100 আছে। ক্লিয়ার প্রত্যেকের কাছে? সহজ কোশ্চেন। ঠিক আছে, ওকে। কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার এবারে চলে আসছে আমরা 14, 14তম কোশ্চেন। বলো, জীববিজ্ঞানে ফটোসিনথেসিস বলতে আমরা কি বুঝি? জীববিজ্ঞানে ফটোসিনথেসিস বলতে আমরা কি বুঝি? কার্বন ডাই অক্সাইড নিঃসরণ, অক্সিজেন নিঃসরণ, সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য তৈরির প্রক্রিয়া, সূর্যালোকের অভাবে খাদ্য তৈরির প্রক্রিয়া। ফটোসিনথেসিস বলতে আমরা কি বুঝি? অবশ্যই এটা সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য তৈরির প্রক্রিয়া, যেখানে উদ্ভিদ খাদ্য তৈরি করছে, তাই না? উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করছে আমরা প্রত্যেকে জানি। উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড এবং জল ব্যবহার করে গ্লুকোজ তৈরি করছে, তাই না? খাদ্য তৈরি করছে। এখানে অক্সিজেন বাই প্রোডাক্ট হিসাবে বা উপজাত বস্তু হিসাবে অক্সিজেন তৈরি হয়, এবং এখানে কি হয়? আলোর শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে যদি কখনো প্রশ্ন আসে সালোক সংশ্লেষে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, তাহলে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। কোশ্চেন নম্বর 15, বলো, অতিবেগুনি রশ্মি
কোন ভিটামিন তৈরি করতে সাহায্য করে? অতি বেগুনি রশ্মি কোন ভিটামিন তৈরি করতে সাহায্য করে? বলো দেখি। অতি বেগুনি রশ্মি কোন ভিটামিন তৈরি করতে সাহায্য করে? তো আমরা জানি আমাদের যে ত্বক রয়েছে, আমাদের ত্বকে অতিবেগুনি রশ্মি ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে, তাই না? আমাদের ত্বকে এটা একমাত্র ভিটামিন যেটা আমাদের দেহে সংশ্লেষিত হয়, একমাত্র না, আরও একটা আছে বি12, কিন্তু ভিটামিন ডি হচ্ছে আমাদের শরীরে সংশ্লেষ হয়। ঠিক আছে, তো এটা মনে রাখবে। ইউভি রশ্মি বা অতিবেগুনি রশ্মি আমাদের ত্বকে ভিটামিন ডি সংশ্লেষ করে, এবং ভিটামিন ডি কি করছে? হাড়ের ক্যালসিয়ামকে শোষণ করছে, হাড়ের ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে, ফলে আমাদের হাড় কি হয়? মজবুত হয়। ঠিক আছে, তবে অতিরিক্ত যদি হয় তাহলে আবার সমস্যা তৈরি হতে পারে। ক্লিয়ার? অতিরিক্ত অতিবেগুনি রশ্মি যদি আমাদের শরীরে আসে তাহলে কিন্তু আমাদের প্রবলেম সৃষ্টি হতে পারে। ওকে, কোশ্চেন নাম্বার চলে আসছে 16, 16 নম্বর কোশ্চেন। বলো, একটি 4 কেজি ভরের বস্তু 5 মিটার উচ্চতা থেকে পড়ছে, ভূমিতে পড়ার সময় তার গতিশক্তি কত হবে? অর্থাৎ একটা বস্তু ওপর থেকে পড়ছে, ওপর থেকে পড়ছে, পড়ছে পড়ছে, এটা হচ্ছে মাটি। এই মাটিতে পড়ার সময় তার বেগ কত হবে, মানে গতিশক্তি কত হবে? খুব সহজ কোশ্চেন, এটা ট্রিক্সটা জানলেই এটা খুব সহজে অ্যান্সার করা যায়। খুব সহজে এটার অ্যান্সার করা যাবে যদি তুমি মূল থিওরিটা জানো। তুমি যদি মূল থিওরিটা জানো, আমরা যখন এই জাতীয় অঙ্কগুলো করব আমরা শর্টকাট টার্ম ব্যবহার করি। যখন আমরা লিখব গতিশক্তি, এত বড় কথা না লিখে আমরা শুধু লিখি কে ই, কাইনেটিক এনার্জি। আবার যখন আমরা ব্যবহার করব স্থিতিশক্তি, তখন আমরা সংক্ষেপে লিখব পিই, পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, এই দুটো টার্মিনোলজি একটু খেয়াল রাখবে। গতিশক্তি হলে কেই, স্থিতিশক্তি হলে পিই। বলো কোনটা হবে এখানে সঠিক উত্তর? চেষ্টা করো একটু প্রত্যেকে। ওপর থেকে যখন কোনো বস্তু পড়ে, একদম ওপরে যখন সে ছিল, তখন তার পোটেনশিয়াল এনার্জি কত ছিল? পোটেনশিয়াল এনার্জি ছিল এম জি এইচ, এইচ উচ্চতায় ছিল। আর কাইনেটিক এনার্জি কত ছিল? কাইনেটিক এনার্জি ছিল 0। এখন যখন সে তলায় আসবে, একদম তলায় চলে আসবে, তখন তার পোটেনশিয়াল এনার্জি হয়ে যাবে 0, এবং কাইনেটিক এনার্জি হয়ে যাবে ওই পোটেনশিয়াল এনার্জি অর্থাৎ এমজিএইচ হয়ে যাবে। কারণ টোটাল এনার্জি সবসময় ধ্রুবক থাকবে, অর্থাৎ সর্বোচ্চ অবস্থানে যেটা পোটেনশিয়াল এনার্জি, সর্বনিম্ন অবস্থানে ওটাই হয়ে যাবে কাইনেটিক এনার্জি। তাহলে সর্বোচ্চ অবস্থানে পোটেনশিয়াল এনার্জি কত ছিল? এমজিএইচ কত ছিল? এম এর ভ্যালু হচ্ছে 4 কিলোগ্রাম, জি এর ভ্যালু বলছে 10 ধরো। জি এর ভ্যালু যদি বলে দেয় 10 ধরো তবেই 10 ধরবে, না হলে 9.8। আর এমজি এইচ এর ভ্যালু হচ্ছে 5। তাহলে কত হচ্ছে? 4 10 কে 40, আর 4 5 20, 20 200 জুল। তাহলে পোটেনশিয়াল এনার্জি 200 জুল। তাহলে এখানে যে পড়ার আগে কাইনেটিক এনার্জি হয়ে যাবে 200 জুল। বোঝা গেছে? সেখানে অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। বলো, বুঝতে পেরেছো প্রত্যেকে? সর্বোচ্চ অবস্থানে স্থিতিশক্তি সমান সমান সর্বনিম্ন অবস্থানে গতিশক্তি, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, এরকম শর্টকাট অনেক ট্রিক্স রয়েছে যেগুলোর সাহায্যে তোমরা সহজে এই জাতীয় অঙ্কগুলো করতে পারবে। সর্বোচ্চ অবস্থানে স্থিতিশক্তি সমান সমান সর্বনিম্ন অবস্থানে গতিশক্তি।
সর্বোচ্চ অবস্থানে স্থিতিশক্তি যা হবে সেটাই হবে সর্বনিম্ন অবস্থানে গতিশক্তি। ঠিক আছে, খেয়াল রাখবে। নেক্সট হচ্ছে 17। চোখের রেটিনায় যে সমস্ত কোষগুলো আলো এবং রং শনাক্ত করে সেগুলো কি? চোখের রেটিনায় যে সমস্ত কোষগুলো বিভিন্ন রং এবং আলোকে শনাক্ত করে সেই কোষগুলো কোনটা? রড কোষ কোন কোষ? নিউরন এবং গ্লিয়া কোষ বা গ্লিয়াল কোষ, মেলানিন এবং কেরাটিন, প্লাজমা এবং ম্যাক্রোফেজ কোষ। কোনটা হবে সঠিক উত্তর? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে রড কোষ এবং কোন কোষ। আমরা জানি আমাদের চোখের রেটিনায় দু ধরনের কোষ থাকে, একটা হচ্ছে রড কোষ এবং একটা হচ্ছে কোন কোষ। রড কোষ কি করছে? রড কোষ যেটা করছে সেটা সাদা কালো বা রাত্রেবেলার দৃষ্টিতে দেখতে সাহায্য করে যখন কম আলো থাকে। রড কোষ কি করছে? কম আলোতে দেখতে সাহায্য করে এবং রড কোষ সাদা কালো দৃষ্টি। অপরদিকে কোন কোষ রঙিন দৃষ্টি শনাক্ত করতে পারে, বিভিন্ন প্রকার রং শনাক্ত করতে পারে। আমাদের চোখে তিন প্রকারের কোন কোষ থাকে, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে সবুজ, একটা হচ্ছে নীল। তিন প্রকারের কোন কোষ থাকে, ঠিক আছে, লাল, সবুজ, নীল। তাহলে রড কোষ সাদা কালো দৃষ্টি, রড কোষ সাদা কালো দৃষ্টি, আর কোন কোষ হচ্ছে রঙিন দৃষ্টি। ঠিক আছে, এটা হচ্ছে সাদা কালো, সাদা কালো দৃষ্টি যেটা রাত্রেবেলা দেখতে সাহায্য করে। আর কোন কোষ হচ্ছে রঙিন আলো বা রঙিন দৃষ্টি, যেটা তোমার দিনের বেলা দেখতে সাহায্য করে। মনে থাকবে, রড কোষ এবং কোন কোষ। সাদা কালো দৃষ্টি একটা রাত্রেবেলা দেখতে সাহায্য করে, একটা রঙিন দৃষ্টি দিনের বেলা দেখতে সাহায্য করে। কোশ্চেন নাম্বার 18, বলো কোন বস্তুর ঘনত্ব কিসের অনুপাত? কোন বস্তুর যে ঘনত্বের কথা যদি আমরা বলি তাহলে ঘনত্ব কিসের অনুপাত হয়? ভর তাপমাত্রা, আয়তন তাপমাত্রা, ভর আয়তন, চাপ আয়তন। একটা বস্তুর ঘনত্ব মানে কি? বলো। সঠিক উত্তর হচ্ছে ভর এবং আয়তনের অনুপাত। ঠিক আছে, ঘনত্ব মানে কি আমরা সিম্পলি জানি, ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন। ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন। ঠিক আছে, তাহলে ঘনত্ব নির্ণয় করতে গেলে ভরকে আয়তন দিয়ে ভাগ করতে হবে। একক আমরা যদি বলি তাহলে একক হিসেবে আমরা লিখব কিলোগ্রাম প্রতি ঘনমিটার, অর্থাৎ একক হচ্ছে কিলোগ্রাম পার মিটার কিউব বা গ্রাম পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে, এটা হচ্ছে ঘনত্বের একক, মনে থাকবে। কোশ্চেন নাম্বার 19, গ্যালিলিও কোন জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণের জন্য বিখ্যাত? গ্যালিলিও গ্যালিলি আমরা নাম শুনেছি, তিনি কিসের জন্য বিখ্যাত? গ্যালিলিও কোন জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণের জন্য বিখ্যাত? বলো দেখি। বুধ গ্রহের বলয় আবিষ্কার, বৃহস্পতি গ্রহের 4টি উপগ্রহ আবিষ্কার, সূর্যের দাগ আবিষ্কার, শনি গ্রহের বলয় আবিষ্কার।
গ্যালিলিও গ্যালিলি কোন জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণটির জন্য সুবিখ্যাত? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে বৃহস্পতি গ্রহের 4টি যে উপগ্রহ, সেই উপগ্রহগুলি আবিষ্কারের জন্য গ্যালিলিও বিখ্যাত। গ্যালিলিও তোমরা জানো যে প্রথম টেলিস্কোপ আবিষ্কার করেছিলেন এবং তার নিজের আবিষ্কার করা টেলিস্কোপ, ঠিক আছে, প্রথম টেলিস্কোপিক পর্যবেক্ষণের ফলে বৃহস্পতির 4টি গ্রহ আবিষ্কার করেছিলেন। এবং এই ধারণার ফলে আগে তো কি বিশ্বাস করতো যে সবাই পৃথিবীর চারিদিকে ঘুরছে, কিন্তু এই ধারণার ফলে গ্যালিলিও প্রথম বুঝতে পারলেন যে সবাই পৃথিবীর চারিদিকে ঘুরছে না, বরং সবাই সূর্যের চারিদিকে ঘুরছে। এবং চাঁদের পৃষ্ঠে পর্বতমালা এবং খাঁজ এগুলোও তিনি পর্যবেক্ষণ করেছিলেন তার যে টেলিস্কোপ ছিল সেই টেলিস্কোপের মাধ্যমে। বোঝা গেছে? ওকে, কোশ্চেন নাম্বার 20 বলো, 5 সেকেন্ড সময়ে কোনো বস্তুর বেগ 0 থেকে 10 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পেলে তার গড় ত্বরণ কত? এটা 10 মিটার পার সেকেন্ড না ধরে তোমরা 20 মিটার পার সেকেন্ড ধরো। 20, এটা 20 মিটার পার সেকেন্ড হবে, ঠিক আছে? 5 সেকেন্ডে কোনো বস্তুর বেগ 0 থেকে 20 মিটার পার সেকেন্ড যদি বৃদ্ধি পায় তাহলে তার গড় ত্বরণ কত হবে? তো ত্বরণের ফর্মুলা হিসাব করো, ত্বরণের ফর্মুলা বসাও, নিশ্চয়ই পেয়ে যাবে। বলো বলো, কি হবে? এখানে আমাদের সঠিক উত্তর কোনটা হবে? 4 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? 4 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। মানে ত্বরণ কি? ত্বরণ আমরা কি জানি, একটু আগে আমরা একটা ফর্মুলা পড়েছি, ভি সমান সমান ইউ প্লাস এটি। অন্তিম বেগ কত? অন্তিম বেগ হচ্ছে 20, প্রাথমিক বেগ 0, ত্বরণ জানি না, সময় হচ্ছে 5। তাহলে এ মানে হচ্ছে 20/5, তার মানে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? তাহলে অপশান ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? ঠিক আছে, কোশ্চেন নাম্বার 21 বলো, অ্যাসিড বৃষ্টি কি কারণে হয়? অ্যাসিড বৃষ্টি কি কারণে হয়? হাইড্রোজেন সায়ানাইড নির্গমন, নাইট্রোজেন ও গন্ধক অক্সাইড নির্গমন, অতিরিক্ত অক্সিজেন নির্গমন, নাকি জলীয় বাষ্পের অভাব? কিসের কারণে অ্যাসিড বৃষ্টি প্রধানত হয়? বলো কোনটা হবে এখানে সঠিক উত্তর? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে নাইট্রোজেন এবং গন্ধক অক্সাইড নির্গমন, ঠিক আছে? অর্থাৎ গন্ধক অক্সাইড মানে সালফার ডাইঅক্সাইড, গন্ধক মানে সালফার, হ্যাঁ, তাহলে এটা সালফার ডাইঅক্সাইড। তাহলে এই দুটো থেকে অ্যাসিড বৃষ্টি হয়। নাইট্রোজেন থেকে নাইট্রিক অ্যাসিড আর সালফার ডাইঅক্সাইড থেকে সালফুরিক অ্যাসিড তৈরি হয়, ঠিক আছে? যেগুলো বিভিন্ন ধাতব নির্মিত কাঠামো, পাথর নির্মিত কাঠামো, এগুলোতে ক্ষতি করছে, স্টোন ক্যান্সার বলা হয়। কোশ্চেন নাম্বার 22 বলো, বায়ুতে শব্দের বেগ আনুমানিক কত? বায়ুতে শব্দের আনুমানিক বেগ কত? 330 মিটার প্রতি সেকেন্ড, 500 মিটার প্রতি সেকেন্ড, 700 মিটার প্রতি সেকেন্ড, 1000 মিটার প্রতি সেকেন্ড। আনুমানিক মোটামুটি একটা কাছাকাছি বেগ বলতে হবে তোমাকে।
বায়ুতে শব্দের আনুমানিক বেগ কত? সঠিক উত্তর হচ্ছে 330 মিটার প্রতি সেকেন্ড। বায়ুতে শব্দের আনুমানিক বেগ কত? 330 মিটার প্রতি সেকেন্ড। ঠিক আছে, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেখো শব্দের বেগ তো তাপমাত্রার সাথে সাথে পাল্টাই। শব্দের বেগ তুমি তাপমাত্রা বাড়ালে বাড়ে, তো অ্যাপ্রক্সিমেটলি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 343 মিটার প্রতি সেকেন্ড হয়, তো আনুমানিক 330 মিটার আমরা ধরতে পারি। তো তাপমাত্রা বৃদ্ধি পেলে শব্দের বেগ সামান্য কিন্তু বাড়ে। আর কঠিন পদার্থে শব্দের বেগ বায়ুর থেকে অনেক বেশি, প্রায় 6 গুণ 7 গুণ বেশি। ঠিক আছে, তো এটা একটু খেয়াল রাখবে। তো বায়ুতে যদি বেগ হয় মোটামুটি 330-এর আশেপাশে থাকবে, কঠিন মাধ্যমে যদি বেগ হয় তাহলে 5000 বা 6000-এর আশেপাশে থাকবে, অনেক বেশি। ঠিক আছে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 23 বলো, কোন কোষীয় অঙ্গাণুকে কোষের শক্তি ঘর বলা হয়? কোন কোষীয় অঙ্গাণুকে কোষের শক্তি ঘর বলা হয়? এটা তো তোমরা নিশ্চয়ই পারবে অ্যান্সার করতে, খুব একটা প্রবলেম হওয়ার কথা নয়, তাই না? তো এটা আমি বলে দিচ্ছি, মাইটোকন্ড্রিয়া। এটা তো আর বলার অপেক্ষা রাখে না, কারণ মাইটোকন্ড্রিয়া কি করে? শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপাদন করে, যেটা এটিপি বলা হয়। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া নিজস্ব ডিএনএ থাকে, তাই না? মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, এগুলো আমরা জানি। কোশ্চেন নাম্বার 24 বলো, নিউটনের দ্বিতীয় সূত্র মতে বল কিসের সাথে সমান? নিউটনের সেকেন্ড ল বা দ্বিতীয় সূত্র অনুযায়ী বল বা ফোর্স মানে কিসের সঙ্গে সমান? বলো। নিউটনের দ্বিতীয় সূত্রটা মনে করো, তাহলেই এটা অ্যান্সার করতে পারবে। নিউটনের দ্বিতীয় সূত্র কি বলছে? নিউটনের দ্বিতীয় সূত্রটা মনে করো। নিউটনের দ্বিতীয় সূত্র বলছে ফোর্স সমান সমান মাস ইন্টু অ্যাক্সিলারেশন, এম ইন্টু এ। তাহলে মাস ইন্টু অ্যাক্সিলারেশন অর্থাৎ ভর এবং ত্বরণের গুণফলের সাথে সমান। তাহলে অপশন বি হবে আমাদের সঠিক উত্তর, তাই না? এখানে কি বলছে? ভর যদি অপরিবর্তিত থাকে তাহলে ত্বরণ বলের সাথে সমানুপাতিক। নিউটনের প্রথম সূত্র কিসের সূত্র? নিউটনের প্রথম সূত্র হচ্ছে জাড্য ধর্মের সূত্র। আর নিউটনের তৃতীয় সূত্র কোনটা? ক্রিয়া প্রতিক্রিয়ার সূত্র, তাই না? ক্রিয়া প্রতিক্রিয়ার সূত্র। ওকে, কোশ্চেন নাম্বার 25, একটি বস্তু 15 মিটার পার সেকেন্ড বেগে চলছিল, এরপর সেটির গতি দ্বিগুণ করা হলো, তাহলে নতুন গতিশক্তি পূর্বের তুলনায় কত গুণ হবে? নূতন গতিশক্তি পূর্বের তুলনায় কত গুণ হবে? একটা বস্তু একটা নির্দিষ্ট বেগে যাচ্ছিল, এখন সেটার গতিবেগ কি করা হয়েছে? গতিবেগ দ্বিগুণ করা হয়েছে, ডাবল করা হয়ে গেছে, তাহলে তার গতিশক্তি কত গুণ বাড়বে পূর্বের তুলনায়? বলো। পনেরো মিটার পার সেকেন্ড বেগে চলছিল, তাহলে বস্তুর গতিশক্তি পূর্বের তুলনায় দ্বিগুণ করা হয়েছে, তাহলে গতিশক্তি কত গুণ বৃদ্ধি পাবে? সঠিক উত্তর হচ্ছে 4 গুণ বৃদ্ধি পাবে গতিশক্তি। কেন? এটা যে কোনো গতিবেগের জন্য প্রযোজ্য। ধরো প্রথমে ছিল আমাদের কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, কাইনেটিক এনার্জি 1, এটা কত ছিল? ধরো হাফ এম ভি স্কোয়ার। এখন কাইনেটিক এনার্জি পাল্টেছে, কাইনেটিক এনার্জি 2, এটা কত হচ্ছে? হাফ এম, ভর একই আছে, শুধু গতিবেগটা আমি ভি ছিল, ভি এর জায়গায় করেছি 2v। 2v করে আমরা কি করেছি? তাকে স্কোয়ার করে দিয়েছি। তাহলে 2 এর স্কোয়ার হচ্ছে 4, তাহলে 4 ইন্টু হাফ এম ভি স্কোয়ার পড়ে থাকলো, তাই না? তাহলে কাইনেটিক এনার্জি 2 মানে পরে 4 ইন্টু
হাফ এম ভি স্কোয়ার। এখন হাফ এম ভি স্কোয়ার মানে কাইনেটিক এনার্জি 1, অর্থাৎ পূর্বের গতিশক্তির 4 গুণ গতিশক্তি হবে। যেহেতু গতিবেগ স্কোয়ার আছে, তাহলে 2 গুণ গতিবেগ বাড়ালে 4 গুণ বাড়বে, 3 গুণ গতিবেগ বাড়ালে 9 গুণ বাড়বে, স্কোয়ার গুণ বাড়বে। যত গুণ গতিবেগ বাড়াবে তার স্কোয়ার গুণ গতিশক্তি বাড়বে। 2 গুণ বাড়ালে 4 গুণ, 4 গুণ বাড়ালে 4 4 16 গুণ, এরকম ভাবে কিন্তু বৃদ্ধি পাবে। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 26 বলো, একটি গাড়ির ভর 1000 কিলোগ্রাম এবং তার বেগ 20 মিটার পার সেকেন্ড, গাড়িটির গতিশক্তি কত? আশা করি এই অঙ্কটা তোমরা করতে পারবে, কারণ এটা তোমরা গতিশক্তির আজকে অনেকগুলো অঙ্ক করেছি, তো তার মধ্যেই এটা চলে আসছে। তো বলো দেখি। ইজি কোশ্চেন। দেখে এটাকে অ্যান্সার করতে পারে। সঠিক উত্তর হচ্ছে অপশান এ, আমার যতদূর মনে হয়, কারণ অঙ্কটা একবার করে দেখব। গাড়ির গতিশক্তি, তাহলে কাইনেটিক এনার্জি অফ কার সমান সমান হাফ এম ভি স্কোয়ার। হাফ এম এর ভ্যালু কত? 1000 কেজি। ভি স্কোয়ার কত? 20 ইন্টু 20, 20 স্কোয়ার মানে 20 ইন্টু 20। তাহলে 2 দিয়ে যদি কাটি, 2 তোমার 10 দুগুণে 20, তাহলে কত হচ্ছে? 2 বসাচ্ছি, আর কটা শূন্য? 1টা 2টো 3টে 4টে 5টা, 1 2 3 4 5, তাহলে 2 লক্ষ জুল, তাই না? এইটা হবে অপশন এ, হবে আমাদের সঠিক উত্তর। 2 লক্ষ জুল হবে সঠিক উত্তর। এটা কিন্তু হবে না, ঠিক আছে, এটা হবে না। 2 লক্ষ জুল, তার মানে হিসাব তোমরা দেখতেই পাচ্ছ, হাফ এম ভি স্কোয়ার করলে যা হবে সেটাই। ক্লিয়ার? ঠিক আছে। কোশ্চেন নাম্বার 27 বলো, মঙ্গল গ্রহের লোহিত বর্ণের মূল কারণ কি? মঙ্গল গ্রহকে আমরা বলি লাল রঙের গ্রহ বা রেড প্ল্যানেট, তাই না? মঙ্গল গ্রহকে আমরা কি বলি? রেড প্ল্যানেট। তো রেড প্ল্যানেট আমরা কেন বলি সেটা বলো দেখি। অবাধে ভাসমান হিমোগ্লোবিন থাকে বলে, মাটিতে লোহার অক্সাইডের আধিক্য থাকে বলে, নাকি বেশি পরিমাণে গন্ধক বা সালফার থাকে, নাকি তেজস্ক্রিয় পদার্থে ভর্তি? কি কারণে মঙ্গল গ্রহকে আমরা লাল রঙের দেখি, যার জন্য এটা নাম দিয়েছি রেড প্ল্যানেট? হিমোগ্লোবিন তো লাল রঙের হয়, তাহলে কি ওখানে হিমোগ্লোবিন ভাসে নাকি কি ভাসে বলো দেখি। সঠিক উত্তর হচ্ছে মাটিতে লোহার অক্সাইডের আধিক্য থাকে। ঠিক আছে, মঙ্গল গ্রহের যে মাটি, সেখানে প্রচুর পরিমাণে লোহার অক্সাইড পাওয়া যায়, যার জন্য লালচে রঙের হয়। এই জন্য একে কি বলি? রেড প্ল্যানেট বলা হয়, তাই না? আর মঙ্গলের বায়ুমণ্ডলে প্রধানত কি থাকে? ম্যাক্সিমাম কার্বন ডাই অক্সাইড গ্যাস রয়েছে। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 28 বলো, তরল থেকে কঠিনে পরিণত হওয়ার প্রক্রিয়াকে আমরা কি বলি? তরল থেকে কঠিন। সঠিক উত্তর হচ্ছে স্থলীভবন, বা এটাকে বলা হয় কঠিনীভবন। এটাকে কি বলা হয়? কঠিনীভবন। ঠিক আছে, সো অপশন সি হবে আমাদের সঠিক উত্তর।
কোশ্চেন নাম্বার 29 বলো, মানুষের দেহে স্বাভাবিক রক্তচাপ কত? মানুষের দেহে স্বাভাবিক রক্তচাপ কত? সঠিক উত্তর হচ্ছে 120/80। অবশ্যই এগুলো সব কোন এককে রয়েছে? এগুলো সব মিলিমিটার অফ HG এককে রয়েছে। ঠিক আছে, 120/80। সিস্টোলিক প্রেশার একটা, আর একটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার। কোশ্চেন নাম্বার 30 বলো, 2 কেজি বল 8 মিটার উচ্চতায় রাখা হলো, বিভব শক্তি কত হবে? এটাও তোমাদের পড়ানো হয়েছে, প্রথম প্রশ্নের মতোই কোশ্চেন, একদম ফার্স্ট কোশ্চেনের মতো কোশ্চেন। বলো, 2 কেজি বল 8 মিটার উচ্চতায় রাখা হলো, বলটির বিভব শক্তি কত হবে? সহজ কোশ্চেন। বিভব শক্তি, পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি, কত হবে? সঠিক উত্তর হচ্ছে 160 জুল, তাই না? কেন? কারণ আমরা আগেই বলেছি পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তির ফর্মুলা কি? স্থিতিশক্তির ফর্মুলা হচ্ছে mgh। আর কাইনেটিক এনার্জি গতিশক্তির ফর্মুলা কি? গতিশক্তির ফর্মুলা হচ্ছে 12mv²। তোমরা নিশ্চয়ই জানো, তো এটা তোমাদের আর বলতে হবে না, তাই না? এখন mgh মানে হচ্ছে m মানে হচ্ছে ভর। কত ভর? না, এটা হচ্ছে 2 কেজি, 2 কেজি ভর। তারপরে জি, জি কত? জি এর ভ্যালু বলে দিয়েছে 10, তাই জন্য আমরা 10 ধরবো mg। এইচ কত? না, এইচ এর ভ্যালু হচ্ছে 8 মিটার। সব এসআই এককে আছে কিনা দেখে নেবে, তাহলে এটা হয়ে যাবে জুল একক। তাহলে কত হচ্ছে? 10 দুগুণে 20, 20 ইন্টু 8, তার মানে 8 দুগুণে 16, 160 জুল। তাহলে বিভব শক্তি কত হচ্ছে? বিভব শক্তি বা স্থিতিশক্তি হচ্ছে 108 জুল। ঠিক আছে, আর একটা কোশ্চেন একটু আমরা করে নিই। কোশ্চেন নাম্বার 31, লাস্ট কোশ্চেন। বলো, গ্রিন হাউস গ্যাস হিসেবে সব থেকে বেশি আলোচিত গ্যাস কোনটি? কোনটার কথা আমরা সব থেকে বেশি আলোচনা করি গ্রিন হাউস গ্যাস হিসেবে? গ্রিন হাউস গ্যাস হিসেবে আমরা কোনটার কথা সব থেকে বেশি আলোচনা করি? বলো। সঠিক উত্তর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কারণ পৃথিবীতে সব থেকে বেশি যারা গ্রিন হাউস ঘটায় তার জন্য ম্যাক্সিমাম দায়ী হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড একটা গ্রিন হাউস গ্যাস। কারণ এ কি করে? এ আমাদের যে তাপ, সেই তাপকে আটকে রেখে পৃথিবীর তাপমাত্রাকে বাড়িয়ে দিচ্ছে। শিল্প বিপ্লব যখন থেকে শুরু হয়েছে তখন থেকে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। ঠিক আছে, এবং বৈশ্বিক উন্নয়নের মূল কারণ হচ্ছে কার্বন ডাই অক্সাইডের নিঃসরণ বৃদ্ধি। এটাই হচ্ছে উন্নয়নের মূল কারণ, মানে বিশ্ব উষ্ণায়নের মূল কারণ। ঠিক আছে, তো আজকে তাহলে অবধি থাকছে। নেক্সট ক্লাসে আবার তোমাদের দেখা হবে, নতুন আরও এমসিকিউ নিয়ে আসবো, যেগুলো বিভিন্ন পরীক্ষা এসছে বা রেলওয়ে পরীক্ষার মতো এমসিকিউ নিয়ে আসবো। ঠিক আছে, পরের ক্লাসে তাহলে দেখা হচ্ছে। ভালো থেকো প্রত্যেকে, সুস্থ থেকো।